ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আর কিছুদিনের মধ্যেই তোমাদের হতে চলেছে একাদশ সেমিস্টার 1-এর পরীক্ষা। বাংলা বিষয়ের আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেট নিয়ে আলোচনা করছি। সংসদ প্রবর্তিত মডেল প্রশ্নপত্র আমরা কিছুদিন আগেই আপলোড করেছি। আজকেও আমরা আলোচনা করছি এরকম একটি মডেল প্রশ্নপত্র যা তোমাদের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেহেতু সাজেশনও বলতে পারো এটাকে, আমরা পরপর 5টা সেট তোমাদের জন্য আলোচনা করে দেবো। এখান থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে এবং প্রত্যেকটি প্রশ্ন বাছাই করা। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, তোমাদের উপর নির্ভর করছে তোমরা পড়বে কি না। তো অবশ্যই উত্তর সহ যেহেতু আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। আর তোমরা আমাদের এই চ্যানেলকে ফ্রেন্ড বানাতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। আর আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার। তো 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন দেখো, খেন্তি মা এসব কোথা থেকে আনলি? এসব বলতে কিসের কথা বলা হয়েছে? 1 নম্বর প্রশ্ন, তাহলে কোনটা উত্তর হবে? খেন্তিমা এসব কোথা থেকে আনলি, এসব বলতে উত্তর হবে পুঁইডাটার কথা বলা হয়েছে। উত্তরটা কী হবে? পুঁইডাটা। ওকে, নেক্সট প্রশ্ন চলো। বলা হয়েছে কার কাছ থেকে খেন্তি চিংড়ি মাছ চেয়ে এনেছিল? কার কাছ থেকে খেন্তি চিংড়ি মাছ চেয়ে এনেছিল? উত্তর কোনটা হবে? উত্তর হয়ে যাবে গয়াবুড়ির কাছ থেকে, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গয়াবুড়ির কাছ থেকে খেন্তি চিংড়ি মাছ এনেছিল, মনে রাখবে। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখো, পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরও একটা জিনিস লক্ষ্য করিলেন। কি লক্ষ্য করিলেন? কি লক্ষ্য করিলেন? উত্তর হবে পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা আর একটা জিনিস লক্ষ্য করলেন। কি লক্ষ্য করেছিলেন? যে বনটার মধ্যে কোথায় কিছু একটা খোঁড়ার আওয়াজ হচ্ছিল, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করেছিল। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, দিদি বড় ভালোবাসতো, বক্তা ও দিদি কে কে? দেখো, দিদি বড় ভালোবাসতো, বক্তা এবং দিদি কে কে? উত্তর হবে বক্তা পুঁটি এবং দিদি হলো খেন্তি। তাহলে দিদি বড় ভালোবাসতো, এরকম লাইন তুলে প্রশ্ন কিন্তু আসতে পারে। বক্তা হলেন পুঁটি এবং দিদি হলো খেন্তি। নেক্সট প্রশ্ন, ও নাকি উৎসুক করা মেয়ে। ও কেন উৎসুক করা মেয়ে? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো, এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন। দেখো, ও নাকি উৎসুক করা মেয়ে, ও কেন উৎসুক করা মেয়ে? উত্তর হয়ে যাবে কি? বিয়ের জন্য ওর আশীর্বাদ হয়ে গেছে কিন্তু বিয়ে হয়নি, সেই জন্যই তাকে বলা হয়েছে উৎসুক করা মেয়ে। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, 6-7 পুরুষে ভঙ্গ 50 ক্ষত্রিয় উক্তিটির অর্থ কী? দেখো, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? 6-7 পুরুষে ভঙ্গ 50 ক্ষত্রিয়, এই উক্তিটির অর্থ কী? উত্তর দেখে নাও। উত্তর হবে 6-7 পুরুষ ধরে তথাকথিত নিচু ক্ষত্রিয় ব্রাহ্মণ। এটা কি বলা হয়েছে? 6-7 পুরুষে ভঙ্গ 50 ক্ষত্রিয়, উক্তিটির অর্থ হলো 6-7 পুরুষ ধরে তথাকথিত নিচু ক্ষত্রিয় ব্রাহ্মণ। মনে রাখবে কোশ্চেনটা। চলো নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে চলেছে। সত্য মিথ্যা নির্ণয় করো, এরকম টাইপের প্রশ্ন। প্রথমে কি বলেছে একবার চলো দেখে নিই। বলা হয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন দেখো যে পরমেশ্বর চাটুর্যে হলেন সহায় হরির পূর্বপুরুষ। পরমেশ্বর চাটুর্যে সহায় হরি পূর্বপুরুষ। এখন 2 নম্বর বলছে পৌষ সংক্রান্তিতে সহায় হরি তার আত্মীয়ের বাড়িতে ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ পেয়েছিলেন। 3 নম্বর বলা হয়েছে অন্নপূর্ণা খেন্তিকে ভালোবাসতেন না। 4 নম্বর বলা হয়েছে খেন্তির স্মৃতি বাঁচিয়ে রেখেছিলেন তার লাগানো পই গাছ। তো এখন বলা হয়েছে অপশান এ ওয়াইজ, এ বলা হচ্ছে সত্য, 2 নম্বর বলছে 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। তাহলে দেখো, পরমেশ্বর চাটুর্যে হলেন সহায় হরির পূর্বপুরুষ, এটা কি আদৌ সত্য? আচ্ছা, পৌষ সংক্রান্তিতে সহায় হরি তার আত্মীয়ের বাড়িতে ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ কি পেয়েছিলেন? 2 নম্বর সত্য বলা হয়েছে। তাহলে অপশান এ কিন্তু হচ্ছে না। অন্নপূর্ণা খেন্তিকে ভালোবাসতেন না, 3 নম্বর বলা হয়েছে সত্য, তাহলে এগুলো কিন্তু অপশান এ হবে না। অপশান বি দেখি কি বলা হয়েছে। অপশান বিতে বলা হয়েছে যে বি সত্য, 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। তাহলে অপশান বিতে বলা হয়েছে 1 নম্বর সত্য, যে পরমেশ্বর চাটুর্য হলেন সহায় হরি পূর্বপুরুষ। হ্যাঁ, এটা একদম সত্য কথা। আচ্ছা, আর একটা দেখে নেব যে 2 নম্বর বলা হচ্ছে মিথ্যা, যে পৌষ সংক্রান্তিতে সহায় হরি তার আত্মীয়ের বাড়িতে ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ পেয়েছিলেন না। তাহলে এখানে অপশান তোমাদেরকে বলে রাখি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, এরকমভাবে তোমাদেরকে প্রথমে বেছে নিতে হবে। অপশান বি হবে সত্য মিথ্যা মিথ্যা সত্য, অর্থাৎ 1টা হবে সত্য, 2টা মিথ্যা, 3টা মিথ্যা এবং 4টা সত্য। আচ্ছা চলো নেক্সট প্রশ্নে চলে আসি।
পুঁইমাছা গল্পে প্রায় 40 বছর বয়স্ক পাত্রের সঙ্গে সদ্য তরুণী খেন্তির বিয়ে ও পরে তার অকাল মৃত্যু ঘটনাকে আশ্রয় করে তৎকালীন বাংলাদেশে এক ভীষণ সত্যকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের সেই উপজীব্য সত্যটি কী? অপশন এ বলছে যে তৎকালীন বাংলাদেশের সমাজের ভালো মানুষ, পরোপকারী, মুখোশধারী, শট, ধান্দাবাজ, দালাল জাতীয় লোকের প্রকৃত সত্য উদ্ঘাটন। 2 নম্বর বলছে তৎকালীন বাংলাদেশের হতদরিদ্র মানুষের জীবন সংগ্রামের সত্য। 3 নম্বর কী বলা হয়েছে যে কন্যাদায়গ্রস্ত পরিবারের অনন্ত দুঃখ এবং প্রাণ প্রথার জন্য আপাত সভ্য সমাজে ঘটে চলা নারকীয় অত্যাচারের সত্য, নাকি খেন্তির প্রতি অন্নপূর্ণা বাৎসল্যের প্রকৃত সত্য। তো অপশন কী মনে হচ্ছে? উত্তর হয়ে যাবে এখানে দেখো খেন্তি এত কম বয়সেও কিন্তু বিয়ে দেওয়ার একটা যে অনন্ত দুঃখ, পরিবারের একটা অনন্ত দুঃখ, প্রাণ প্রথার জন্য আপাত সভ্য সমাজে ঘটে চলা নারকীয় অত্যাচারের এই সত্যটাই কিন্তু কবি তুলে ধরেছেন এই প্রবন্ধে, এই গল্পে। ওকে, এটা মনে রাখবে। চলো, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখো। বিড়াল প্রবন্ধের কথক হুঁকোর হাতে ঝিমোতে ঝিমোতে কোন যুদ্ধের কথা ভাবছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে ওয়াটারলুর যুদ্ধ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিড়াল প্রবন্ধের কথক হুঁকো টানতে টানতে বা ঝিমোতে ঝিমোতে ওয়াটারলুর যুদ্ধের কথা ভাবছিলেন। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট 10 নম্বরের প্রশ্ন। তোমাদের জ্ঞান উন্নতির উপায়ান্তর দেখি না, বিড়াল মানুষের জ্ঞান উন্নতির কোন উপায়ের কথা বলা হয়েছে? উত্তর কী হবে? এই 4টে অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ। আবার বলি, তোমাদের জ্ঞান উন্নতির উপায়ান্তর দেখি না, বিড়াল মানুষের জ্ঞান উন্নতি কোন উপায়ের কথা বলা হয়েছে? যে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ করা, এই উপায়ের কথাই কিন্তু বলা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। জলযোগের সময় বিড়ালের সঙ্গে কমলাকান্ত কি ভাগ করে খেতে চেয়েছেন? উত্তর কী হবে? উত্তর হবে ছানা। জলযোগের সময় এই বিড়ালের সঙ্গে কমলাকান্ত ছানা ভাগ করে খেতে চেয়েছে। মনে রাখবে, ছানা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলো। সমাজের উন্নতির কথা বিড়ালের বিতৃষ্ণা কেন? সমাজের উন্নতির কথায় বিড়াল বিতৃষ্ণা কেন? উত্তর কী হবে? না, সমাজের উন্নতিতে দরিদ্রের কোনো লাভ নেই বা দরিদ্রের কোনো লাভ হয় না। সমাজের উন্নতি হলে দরিদ্রের কোনো লাভ হয় না। তার জন্য ওই বিড়াল বলেছে যে সমাজের উন্নতি কোথায় বিড়ালের এতই বিতৃষ্ণা, কারণ সমাজ যদি উন্নত হয় দরিদ্ররা কিন্তু উন্নত হয় না, অর্থাৎ দরিদ্রদের কোনো লাভ হয় না, এটাই। চলো 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। দেখো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই, তাই কিভাবে কি করতে হচ্ছে একবার দেখে নাও। বা ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। প্রথমে বলেছে কমলাকান্তের জন্য প্রসন্ন গোয়ালিনীর আনা দুধ বিড়াল খেয়ে নিল। তারপর বলছে কমলাকান্ত হুঁকো হাতে ওয়াটারলুর যুদ্ধের কথা ভাবছিলেন। তো এরকম টাইপের দেখো এ বি সি ডি, প্রথমে এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, এখানের মধ্যে কোনটা অ্যান্সার হবে? তো এই যে প্রশ্নটা তোমরা স্টার মার্ক করো, এই স্টার মার্ক বলছি, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। উত্তর দেখো, উত্তর হবে 13 দাগ সি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি এ ডি সি, অর্থাৎ আগে বি, তারপর এ, তারপর ডি, তারপর সি। এটা ক্রম অনুযায়ী তোমাদের বাক্যের পুনর্বিন্যাস করতে হবে। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন দেখো। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। গিরিশ শব্দের অর্থ কী? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। গিরিশ শব্দের অর্থ কী আমরা শিখেছি? উত্তর হয়ে যাবে গিরিশ শব্দের অর্থ এখানে গিরিরাজ হিমালয়ের কথা বলা হয়েছে। মনে রাখবে গিরিরাজ হিমালয়। চলো 14 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন দেখো। কি সেবা তার সুখ সদনে, অংশটি অর্থ কী? দেখো অপশন ওয়াইজ উত্তর কী হবে? কি সেবা তার সুখ সদনে, উত্তর হবে তার কাছে মানুষের অকাতর সেবা লাভ করেন। তার কাছে মানুষ অকাতর সেবা লাভ করেন। তাহলে কি সেবা তার সুখ সদনে, অংশটি অর্থ হলো তার কাছে মানুষ অকাতর সেবা লাভ করেন। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন। জৈন একটি কি? 16 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে একটি ধর্মগ্রন্থ, অর্থাৎ জৈন একটি কি? জৈন একটি ধর্মমত, জৈন একটি ধর্মমত। খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, তো এই জৈন হচ্ছে একটি ধর্মমত, মনে থাকবে। 17 নম্বর প্রশ্ন দেখো। বেদান্ত বলতে কি বোঝানো হয়? দেখো বেদের অন্ত বা বেদান্ত অর্থাৎ উপনিষদকে বোঝানো হয়। তো এখানে বেদান্ত বলতে এখানে কি অপশন ওয়াইজ কি হবে? অপশন ওয়াইজ হবে উপনিষদের শেষ ভাগ। বেদান্ত কথার অর্থ হচ্ছে উপনিষদের শেষ ভাগ। নেক্সট প্রশ্ন। হাসিছেন তিনি কোথায় হাসছেন? তো 18 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? হাসিছেন তিনি, উত্তর হবে তিনি হাসছেন সবার মানুষের হৃদয়ে হাসছেন। হাসিছেন তিনি কার হৃদয়ে হাসছেন? মানুষের হৃদয়ে কিন্তু হাসছেন। চলো নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন।
স্পর্ধা জানাচ্ছে ড্যাশ আর ড্যাশ ফাঁসুড়িকে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদেরকে বললাম কি প্রত্যেকটা কবিতার লাইন মুখস্থ করে কিন্তু রাখবে। নেক্সট প্রশ্ন দেখো বলছে স্পর্ধা জানাচ্ছে, কোনটা হবে? উত্তর হবে মৃত্যুকে তুচ্ছ করে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে স্পর্ধা জানাচ্ছে মৃত্যু আর তুচ্ছ ফাঁসুড়িকে, এই শূন্যস্থান পূরণ হবে এটা, এরকম করে। চলো নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো স্তম্ভ মিলিয়ে প্রথমে কি হবে, 20 দাগের স্তম্ভ, দেখো 4 ভাগ কী হবে, 4 ভাগ ইহুদি, আরব দুলাল এবং গ্রন্থ সাহেব। এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলালে প্রথমে কোন অপশানটা হবে দেখে নাও। অপশান ওয়াইজ আমরা যদি দেখতে পারি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে একের দাগে সি, একের দাগে সি যদি হয় ওটা 4 ভাগের সাথে কী হবে, 4 ভাগ এটা একটি ভারতীয় দর্শন, তাই 4 ভাগ একটি কী দর্শন, 4 ভাগ হবে ভারতীয় দর্শন। 2 নম্বর দেখো ইহুদি, ইহুদি কী হবে, ইহুদি হবে ডি অর্থাৎ ইসরায়েল, ইহুদি হবে ইসরায়েলের সাথে ইহুদির সম্পর্ক। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হচ্ছে আরব দুলাল হবে কি, আরব দুলাল ইসলাম ধর্ম এবং গ্রন্থ সাহেব হবে শিখ। মনে রাখবে খুব ইম্পর্টেন্ট একটা, কস্তম্ভ সঙ্গে খস্তম্ভ মেলাও একটা দিয়েছে, তো তোমাদের এরকম টাইপের কিন্তু বাঁচতে হবে। তাহলে কী ভাগ কী বললাম, 4 ভাগ হচ্ছে ভারতীয় দর্শনের নাম, ইহুদি হচ্ছে ইসরায়েল, আরব দুলাল হচ্ছে ইসলাম ধর্ম আর গ্রন্থ সাহেব হবে শিখ। চলো নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, যাজনপল্লীর পুরুতটি কে ছিলেন? যাজনপল্লীর পুরুত, উত্তর ওয়াইজ অপশান ওয়াইজ কী হবে মনে রাখো, পাদ্রে গনগাসা হবে যাজনপল্লীর পুরুত, যাজনপল্লীর পুরুত হবে পাদ্রে গনগাসা। নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, এ যে এক জোচ্চোর ফেরের বাজ, কার প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? উত্তর হবে কি, উত্তর হবে ডানাওয়ালা থুরথুরে বুড়োটার প্রসঙ্গে কথা বলা হয়েছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে যে এই যে এক জোচ্চোর ফেরের বাজ কার প্রসঙ্গে বলা হয়েছে, ডানাওয়ালা থুরথুরে বুড়োটার প্রসঙ্গে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন চলে যাব 23 নম্বর প্রশ্ন, খুব কাছ থেকে নজর করলে থুরথুরে বুড়োকে কীরকম দেখাচ্ছিল? 23 নম্বর প্রশ্নে কারেক্ট অ্যান্সার হবে কি, খুব কাছ থেকে নজর করলে থুরথুরে বুড়োকে কীরকম দেখাচ্ছিল? দেখো এটা কী হবে বলো, 23 নম্বর প্রশ্নের উত্তর হবে মানুষের মতো, কিন্তু অপশান ওয়াইজ অর্থাৎ বইয়ে তোমাদের দেবদূতের মতো আছে কি না এটা একবার তোমরা দেখে নেবে। খুব কাছ থেকে নজর করলে থুরথুরে বুড়োকে কীরকম দেখাচ্ছিল, তো এটা দেবদূতের মতো অথবা মানুষের মতো, তো আমরা মানুষের মতোটাকেই কারেক্ট করছি। তোমরা একবার টেক্সট বইটা একটু খুঁটিয়ে দেখে নিও। ওকে চলো নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন বলেছে দেবদূতের ডানাগুলোর পিছনের দিকে গজিয়েছে নানা রকম পরভৃত। এখানে পরভৃত শব্দের অর্থ কী দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বাছাই করা হয়েছে। 24 নম্বর প্রশ্নে কারেক্ট অ্যান্সার কী হবে, 24 নম্বর প্রশ্ন বলো, উত্তর হবে পোকামাকড়। পরভৃত শব্দের অর্থ কী, তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হবে পোকামাকড়, অর্থাৎ পরভৃত শব্দের অর্থ হচ্ছে পোকামাকড়। এমনিতে সিম্পল যদি বলা হয় পরভৃত শব্দের অর্থ হচ্ছে যে অপরকে পালন করে, যেমন কাক, তো এখানে তোমাদের অপশান ওয়াইজ কিন্তু পোকামাকড় হবে। ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, ভারতে প্রচলিত ভাষাগুলিকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়? ভারতে প্রচলিত ভাষাগুলিকে মোট অপশান ওয়াইজ দেখো উত্তর হবে 4টি ভাগে, 4টি পরিবারে ভাগ করা হয়। মনে রাখবে ভারতে প্রচলিত ভাষাগুলিকে 4টি পরিবারে কিন্তু ভাগ করা হয়। 26 নম্বর প্রশ্নের উত্তর দেখো, মহারাষ্ট্রী অপভ্রংশ থেকে নব্য ভারতীয় আর্য ভাষা হিসেবে এসেছে। 26 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে, মারাঠা এবং কোঙ্কনি, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহারাষ্ট্রী অপভ্রংশ থেকে নব্য ভারতীয় আর্য ভাষা হিসেবে এসেছে মারাঠা ও কোঙ্কনি। ওকে নেক্সট প্রশ্ন চলো 27 নম্বর প্রশ্ন, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া 1903 থেকে 1928 এর মূল সম্পাদক কে ছিলেন? উত্তর হবে জর্জ গিয়ারসন, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া 1903 থেকে 1928 এর মূল সম্পাদক ছিলেন জর্জ গিয়ারসন। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, ভারতে প্রচলিত ভাষাগুলিকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি অর্থাৎ 4টি। তাই ভারতীয় প্রচলিত ভাষাগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? ভারতীয় প্রচলিত ভাষাগুলিকে 4টি ভাগে ভাগ করা যায়। চলো নেক্সট প্রশ্ন, ভারত 4 ভাষা বংশের দেশ, তো এখানে ভাষাগুলিকেও কিন্তু 4টি ভাগে ভাগ করা যাচ্ছে। আচ্ছা ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী কোনটি? ভারতের প্রাচীনতম একটি ভাষাগোষ্ঠী বলো, অপশান কী হবে, ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হবে
আর্য ভাষা, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। 30 নম্বর প্রশ্ন, সাঁওতালি ভাষার লিপির নাম কি? দেখো সাঁওতালি ভাষার লিপির নাম কি হবে? সবাই জানো, অলচিকি। সাঁওতালি ভাষার লিপির নাম হবে অলচিকি, অর্থাৎ অলচিকি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন, প্রদত্ত বিবৃতি অর্থাৎ বি এবং কারণ কা এর উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো অপশন ওয়াইজ এবং তোমাদের কীরকম টাইপের কোশ্চেন আসছে একবার তাড়াতাড়ি চোখ বুলাও। প্রথমে দেখো কি বলেছে, যে বিবৃতিতে দেখো বলছে বেদের ভাষাকে সংস্কৃত ভাষা বলা ঠিক নয়, কারণ বিবৃতি দিয়েছে। এবার কারণ দেখো, বেদের ভাষার বিবর্তিত এবং ঈষৎ পরিবর্তিত রূপ হলো সংস্কৃত ভাষা, ঠিকই। তখন অপশন এ কি বলছে, যে বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, কারণ বিবৃতির যথাযথ ব্যাখ্যা দিয়েছে। বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, কিন্তু কারণ বিবৃতির যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি। তারপর বলছে দেখো বিবৃতি ঠিক কিন্তু কারণ ভুল, আর তারপর ডি এর অপশানটা কিন্তু আমাদের নেই। তো অপশান কোনটা হবে? অপশান হবে এ, অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, কারণ বিবৃতি এর যথাযথ ব্যাখ্যা দিয়েছে। আরও একবার প্রশ্নটা তোমরা চোখ বুলাও, চোখ বুলে দেখো কি বলেছে, যে বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, বিবৃতি কারণে যথাযথ ব্যাখ্যা দিয়েছে। অপশানটা আরেকবার বলি, যে বেদের ভাষাকে সংস্কৃত ভাষা বলা ঠিক নয়, একদম সত্য কথা। বেদের ভাষাকে সংস্কৃত ভাষা বলবো ঠিক নয়, কারণ কি বেদের ভাষার বিবর্তিত এবং ঈষৎ পরিবর্তিত রূপই কিন্তু সংস্কৃত ভাষা, অবশ্যই। তাহলে এটা কিন্তু ডাইরেক্ট একদম আমাদের যথাযথ হয়েছে। তাহলে অপশান এটাকে আমরা মানে অ্যান্সার করছি। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে আসবো। আজকের নেক্সট প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, বলছে দেখো দেশি থেকে দিসি এই জাতীয় ধ্বনি পরিবর্তন কোন উপভাষায় দেখা যায়? দেশি থেকে দিসি, উত্তর হবে রাঢ়ী উপভাষা, অর্থাৎ অপশন ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাঢ়ী উপভাষাতে এই জাতীয় ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায়। সো নেক্সট প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটাকে স্টার মার্ক করতে পারো। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ কোনটা বলো তো? উত্তর হবে পতঞ্জলি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈয়াকরণ পতঞ্জলিকে আমরা বলবো। ওকে, আচ্ছা চলো নেক্সট প্রশ্ন, বক্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য? দেখো বক্তব্য 1 বলা হয়েছে নব্য ভারতীয় আর্য ভাষা বলতে বিশেষ কোনো একটি ভাষাকে বোঝায় না। অপশন 2, বিশেষত উত্তর ভারতের আধুনিক ভারতীয় ভাষাগুলির মধ্যে সমন্বয় হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। তাহলে এখানে যে বলেছে যে প্রদত্ত কোনটি গ্রহণযোগ্য, কোনটিকে আমরা আগে নেব? তো এখানে কি বলছে, দেখো বক্তব্য 1 সঠিক কিন্তু বক্তব্য 2 গ্রহণযোগ্য নয়। বক্তব্য 1 এবং বক্তব্য 2 কোনোটি গ্রহণযোগ্য নয়। বক্তব্য 2 সঠিক কিন্তু বক্তব্য 1 গ্রহণযোগ্য নয়। বক্তব্য 1 এবং বক্তব্য 2 দুটোই সঠিক। তো কোনটা বলো, কোনটা হবে? অপশন কি হবে? অপশন ইজ দ্য অপশন ডি, যে বলা আছে বক্তব্য 1 এবং বক্তব্য 2 উভয় কিন্তু সঠিক। বক্তব্য 1 এবং বক্তব্য 2 উভয়ই সঠিক। তো কেন হলো একবার তাড়াতাড়ি দেখে নাও। বলেছে যে নব্য ভারতীয় আর্য ভাষা বলতে বিশেষ কোনো একটি ভাষাকে বোঝায় না। অবশ্যই নব্য ভারতীয় আর্য ভাষা কোনো একটা বিশেষ ভাষাকে বোঝায় না, একটা বিশেষ গোষ্ঠী। 2 নম্বর দেখো বিশেষত উত্তর ভারতের আধুনিক ভারতীয় ভাষাগুলি সমন্বয় হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। একদম ঠিক, দুটোই কথা ঠিক। তাহলে এটা কিন্তু ঠিক হবে, অর্থাৎ অপশন একে আমরা কারেক্ট করব। কোনটা বললাম? সরি, অপশন ডিকে আমরা ঠিক নেব। আচ্ছা 35 নম্বর প্রশ্ন দেখো, চর্যাপদে প্রাপ্ত পুঁথির সংখ্যা কটি? সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তো তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দাও। চর্যাপদে প্রাপ্ত পুঁথির সংখ্যা মনে মনে তোমরা ভাবো এটা কটা হবে? চর্যাপদে যদি পড়েছো ভালো করে তাহলে কিন্তু এটা পেরে যাবে। উত্তর হবে বি, অর্থাৎ 46টি। চর্যাপদে যে প্রাপ্ত পুঁথি আছে না, 46টি পদ আছে, 46টি। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট 36 নম্বর প্রশ্ন, চর্যাপদ এর গানগুলি বা কোন ধর্মের সাধন গীতি? এটা মনে রাখবে, শিখ। চর্যাপদে মূলত কোন ধর্মের সাধন সঙ্গীত? সরি শিখ হবে না, সরি বৌদ্ধ সহজিয়া। আচ্ছা সরি, উত্তর হয়ে যাবে বৌদ্ধ সহজিয়া, মনে রাখবে। চর্যাপদগুলি মূলত কোন ধর্মের সাধন গীতি? দেখো বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য ছিল, কান্নপা, লুইপা, ভুজকপা, এছাড়া অন্যান্য 24 জন পদকর্তার নাম পাওয়া গেছে। তো এই চর্যাপদগুলি মূলত বৌদ্ধ সহজিয়া অর্থাৎ বৌদ্ধ ধর্মের সাধন গীতি, মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। 37 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর মূল বিষয় কি? দেখো বৈষ্ণব পদাবলীর মূল বিষয়টা কী হবে বলো? 37 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে কি? এ, অর্থাৎ রাধাকৃষ্ণের লীলা বর্ণনা। এটা হচ্ছে বৈষ্ণব পদাবলী একটা মূল বিষয়। চলো নেক্সট প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্যের সার্থকতা কোন জাতীয় শ্যামাসঙ্গীতে? কমলাকান্ত ভট্টাচার্য কোন জাতীয় শ্যামাসঙ্গীতে তার সার্থকতা বজায় রেখেছেন? উত্তর হবে কি? উত্তর হবে বি, অর্থাৎ আগমনী ও বিজয়া। এইটা কমলাকান্ত ভট্টাচার্যের সার্থকতা এই বিষয়ে। চলো নেক্সট প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 39 নম্বর প্রশ্ন মূলত গ্রামীণ নাট্যগীতি এমন বলার কারণ কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মূলত গ্রামীণ নাট্যগীতি এমন বলার একটা কারণ তো থাকবেই। তো 4টে অপশনের মধ্যে কোনটাকে তোমরা যথাযথ মনে করছো বলো?
উত্তর হবে সি। এই কাব্যে নাটকের মতো উক্তি প্রত্যুক্তি রয়েছে, এই কাব্যে নাটকের মতো উক্তি প্রত্যুক্তি রয়েছে এবং আবার কি নানা রকম রাগ রাগিনী ও তালের উল্লেখও রয়েছে। এটাই তার জন্য শ্রীকৃষ্ণ কার্তন মূলত অবশ্যই গ্রামীণ একটি নাট্যগীতি বলা হচ্ছে। 40 নম্বর প্রশ্ন তো আজকের শেষ প্রশ্ন, বলো কি হবে? যে ড্যাশ নেশায় সুশান্ত নিদ্রা ড্যাশ দূর করে, ড্যাশ নেশায় সুশান্ত নিদ্রা ড্যাশ দূর করে, কি হবে? উত্তর হবে এ, বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। অর্থাৎ এই 40টি কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর পাশাপাশি বাংলা ছাড়াও আর অন্যান্য বিষয়ের ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে সমস্ত খবরের আপডেট, সমস্ত তোমাদের স্কলারশিপ থেকে শুরু করে তোমাদের পরীক্ষার সমস্ত আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা পিডিএফ কিন্তু বানানো রয়েছে, পিডিএফ নয়, একটা প্লে লিস্ট বানানো রয়েছে। সেই প্লে লিস্টে তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সমস্ত বিষয় কিন্তু আপলোড করা হবে ধীরে ধীরে, এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। পরবর্তী সেটগুলির জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমরা একাধিক স্টুডেন্টের কাছে, অর্থাৎ প্রচুর স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারি। আর সেটাই তোমরা করতে পারো তোমরা জাস্ট একটা শেয়ারের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটাকে তোমার বন্ধুদেরকে শেয়ার করো, কারণ শেয়ার করলে তোমার বন্ধুরা যেমন উপকৃত হবে, তোমরা কিন্তু উপকৃত হবে, কারণ আমরা মোটিভেট পাবো তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। তো এই মুহূর্তে আমরা 11:46 বাজছে, তো এই মুহূর্তে আমরা ভিডিওটা শ্যুট করছি। আগের দিনে আমরা রাত্রি 1টা পর্যন্ত ভিডিওটা করেছিলাম, তো একটু প্রবলেম হয়েছিল ভয়েসের, তো সেটা তোমাদেরকে বলেছিলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের শুভ পরীক্ষার জন্য শুভকামনা রইল, কারণ এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।